নমস্কার, আমি রতন চক্রবর্তী। আজ শুক্রবার আবার আপনাদের কাছে এসছি এবিসি অফ পলিটিক্স অথবা রাজনীতির অ ক খ এই চ্যানেলে। আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা রাজনৈতিক দলকে নিয়ে, যে রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তা শুনে, ছোটখাটো নেতা নন তারা, সবাই বড় বড় নেতা, তাদের কথা শুনলে মনে হয় আমরা বোধহয় এখনো অশিক্ষা, কুশিক্ষা কিংবা কুসংস্কার আচ্ছন্ন ভারতবর্ষে আজও বাস করে। এমন এক একজন নেতা যারা এমন এক একটা কথা বলেন যা শুনলে সেই রাজনৈতিক দলটার কালচার সম্পর্কে, সেই রাজনৈতিক দলটার রাজনৈতিক ডেপথ, রাজনীতির গভীরতা সম্পর্কে আজকে নতুন করে প্রশ্ন করতে ইচ্ছে করে। আমরা কোন ভারতবর্ষে আছি? এই মহান ভারতবর্ষে কত মানুষ শাসন করেছেন, কত রাজনৈতিক দল শাসন করেছেন, কত প্রধানমন্ত্রী ছিলেন, কত মন্ত্রী ছিলেন। অতীতে এইরকম কথা আমরা শুনতে পাইনি। তাই আজকে একটা রাজনৈতিক দলের কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা কোন পর্যায়ে পৌঁছেছে তা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। যে রাজনৈতিক দলটা নিয়ে কথা বলবো সেই রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। করোনা শুরু হলো, সবে করোনা শুরু হয়েছে। এই সময় ভারতীয় জনতা পার্টির এক একজন নেতা করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য কি কি করতে হবে এই নিয়ে এক একজন বিবৃতি দেওয়া শুরু করলেন। কখনো সাংবাদিকদের বললেন, কখনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে বললেন, কখনো বা নিজেদের কর্মী সভায় বললেন। কিন্তু যে কথাগুলো বললেন তার সাথে বিজ্ঞান কিংবা বাস্তবতার কোনো যোগ নেই। 2রা মার্চ করোনা আক্রান্ত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বহু মানুষ তখন করোনা আক্রান্ত হয়েছেন। সর্বত্র ছড়ায়নি করোনা। বিজেপির একজন নেতা আসামের সুমন হরিপ্রিয়া প্রথম একটা প্রতিক্রিয়া দিলেন। তিনি বললেন যে গোমূত্র এবং গোবর এই দিয়ে করোনাকে মোকাবেলা করা সম্ভব। ভাবুন, একটা রাজনৈতিক দলের নেতা বা নেত্রী কি বিবৃতি দিচ্ছেন, গোমূত্র দিয়ে কিংবা গোবর দিয়ে করোনার মোকাবেলা তিনি করার কথা বলছেন। তিনি আসামের একজন নামকরা বিজেপি এমএলএ সুমন হরিপ্রিয়া। ভাবলাম ছোটখাটো এক একজন নেতা বলতেই পারে, তাদের হয়তো অতটা ডেপথ নেই। এবার দেখলাম আসরে নেমে পড়লেন হিন্দু মহাসভার এক নেতা চক্রপাণী মহারাজ। তিনি বললেন যে এই করোনার আবহে আমি মানুষকে শিক্ষিত করার কাজে নামবো। কিভাবে শিক্ষিত করব? না গোমূত্র পান করলে করোনা সেরে যায়, এটা আমি মানুষের মধ্যে প্রচার করব। ইনি হিন্দু মহাসভার একজন নেতা চক্রপাণী মহারাজ, যার সাথে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক আছে। ভাবলাম
এও বোধহয় আর একজন ছোটখাটো, তো এদের এত গুরুত্ব দিয়ে লাভ নেই। এরপরে বাজারে নামলেন গুরু রামদেব, বিজেপির আর এক নেতা, ব্যবসায়ী নেতা। তিনি বললেন, আমি গাছগাছরা দিয়ে একটা ওষুধ তৈরি করেছি, এই ওষুধ খাইয়ে দিলেই করোনা শেষ হয়ে যাবে, কোভিড-19 ভাইরাস থাকে এতে মরে যাবে। এবং বাজারে ওষুধ বিক্রি করা শুরু হলো। বিভিন্ন কোম্পানি যখন বিভিন্ন সায়েন্টিস্টরা এর প্রতিবাদ করতে শুরু করলেন, তখন দেখা গেল নেতা পিছু হটলেন। তিনি বললেন, না, আমার এই ওষুধ খেলে দেহের ইমিউনিটি বাড়বে। তা আমি ভাবলাম এখানেই হয়তো শেষ হবে। দেখলাম করোনা নিয়ে আবার ঝাঁপিয়ে পড়লেন আরেকজন, ইনি বড় নেতা, ইনি বড় নেত্রী, বিজেপির ভোপাল থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রজ্ঞা ঠাকুর। প্রজ্ঞা ঠাকুর আবার এসে বললেন, ভাবুন, একটা রাজনৈতিক দলের নেতা, তারা যখন কথা বলবেন তার পেছনে সায়েন্স থাকবে না? একটা বিষয় নিয়ে কথা বলছি, একটা রোগ নিয়ে কথা বলছি, যার পেছনে যুক্তি থাকবে না? তিনি বললেন যে হনুমান চালিসা যদি পাঠ করা যায়, তাহলে পরে তার আর করোনা হবে না। এবং উনি বললেন 25শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আপনারা সবাই হনুমান চালিসা পড়ুন, করোনা থেকে মুক্তি পাওয়া যায়। একবার ভাববেন না, এরা ভারতবর্ষের পার্লামেন্টের মেম্বার, যে ভারতবর্ষের পার্লামেন্টকে অতীতে বিশাল বিশাল ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করেছে। এই আমাদের এই বাংলায়, এই বাংলা থেকে কত বিশাল বিশাল ব্যক্তিত্ব গেছে, সারা ভারতবর্ষ থেকে বিশাল বিশাল ব্যক্তিত্বরা পার্লামেন্টের সদস্য হয়েছে, তাদের মুখ থেকে এই ধরনের কথা। আসলে নেমে পড়লে একটা রাজনৈতিক দল কতটা, তার মধ্যে অশিক্ষার চাষ, কুশিক্ষার চাষ কতটা ব্যাপক, সেই কথা বোঝাবার জন্য আমি আপনাদের কাছে আজকে অনুষ্ঠানে এসেছি। এবার আসলে নামলেন মধ্যপ্রদেশের প্রোটেম্পট স্পিকার। তখন মধ্যপ্রদেশের সরকারের কে আসবে সেই নিয়ে একটা চলছে, যে এমএলএদের করতে হবে, শপথ গ্রহণ করাতে হবে। কে করাবেন? একজন সিনিয়র মোস্ট, যার মধ্যে শিক্ষা দীক্ষা আছে, এবং সিনিয়র মোস্ট এমএলএ সাধারণত প্রোটেম্পট স্পিকার হন। মধ্যপ্রদেশের প্রোটেম্পট স্পিকার রামেশ্বর শর্মা, তিনি বললেন যে রাম মন্দিরে, তখন সুপ্রিম কোর্টের রায়ের পরে রাম মন্দিরের কনস্ট্রাকশনটা শুরু হচ্ছে। উনি বললেন, রাম মন্দিরের কনস্ট্রাকশন হলে that will destroy the COVID-19 ভাইরাস। একজন প্রোটেম্পট স্পিকার, ভাবুন, বিজেপি, তিনি বলছেন রাম মন্দির তৈরি হওয়ার সাথে সাথে কনস্ট্রাকশন হলে পরে that will destroy the COVID-19 ভাইরাস। কোথায় যাব আমরা মুখ লোকাবো কোথায়? এ পর্যন্ত তবু ছোট ছোট ছিল। এবার এলেন একজন কেন্দ্রীয় মন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার অফ স্টেট অশ্বিনী কুমার। তিনি বললেন যে রোদ যত প্রখর হবে, সকাল 11টা থেকে 2টো পর্যন্ত যদি আপনারা রোদে থাকেন, তাহলে গরমে আপনাকে করোনা ভাইরাস আক্রান্ত করতে পারবে। আমরা কোথায় আছি বলুন তো? কোন ভারতবর্ষে আমরা বাস করি, যেখানে সেন্ট্রাল মিনিস্টার অফ স্টেট যিনি এই কথা বলছেন? এবার আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী এবার বললেন, অর্জুন লাল মেঘওয়াল, তিনি বললেন
যে ভাবিজি পাপড় যদি কেউ খান, এবং উনি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করলেন যে ভাবিজি পাপড় খেলে করোনা ভাইরাস থেকে আপনি মুক্তি পাবেন। এবার বলুন, এটা ভারতবর্ষের মানুষের পক্ষে লজ্জার নয়? এটা আমাদের পক্ষে অপমানকর নয়? যারা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো আমারও মন্ত্রী, তাদের মুখ থেকে এই ধরনের কথা, এবং একটা রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে তার কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত এমন এমন কথা বলছেন যার সাথে বিজ্ঞানের কোনো যোগ নেই। এবার আসলে নেমে পড়লেন আসামের একজন এমএলএ এবং সঙ্গে আমাদের পশ্চিমবাংলার, বা ফার্স্ট ক্লাস আমাদের পশ্চিমবাংলার যিনি বিরোধী দলের নেতা, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার নাকি উনি অ্যাসেট, নাম তার দিলীপ ঘোষ। তিনি একেবারে সরাসরি বললেন, গোমূত্র যদি আপনারা পান করেন তাহলে আপনি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন, আপনার করোনা ভাইরাস হবে না। এই লজ্জা রাখবো কোথায়? আমরা এই বাংলায় থাকি। এই বাংলা যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, যে বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে, সেই বাংলার বিরোধী দলের নেতা তিনি বলছেন, তার মুখ থেকে এই ধরনের কথা করোনা সম্পর্কে এসছে। এবং এই সময় একজন বিশ্ব হিন্দু পরিষদ কি ওই ওদের বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা, তিনি আবার বাজারে বাজারে নিজেও গোমূত্র খাচ্ছেন, অন্যকেও খাওয়াচ্ছেন। এটা দেখে পশ্চিমবাংলা সরকার তাকে গ্রেপ্তার করেছে, রাইটলি তাকে গ্রেপ্তার করেছিল। যে অশিক্ষা কুশিক্ষা যে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে থাকে, তাদের স্থান আর মানুষের মধ্যে না থেকে তাদেরকে জেলেই রাখা দরকার। পরবর্তীকালে শুনেছি তারও নাকি করোনা হয়েছিল। তাই একটা রাজনৈতিক দলের শুধু করোনার বিষয়ে তাদের কত অজ্ঞতা, সেইটা বোঝাবার জন্য আমি এই কথাগুলো বললাম। এবার আসুন আরো কিছু কথা শোনাই। যিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, দিলীপ ঘোষ, বিজেপির নেতা, পশ্চিমবাংলার সভাপতি, তিনি দুম করে বলে বসলেন গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। আমার তো মনে হয় এই মুহূর্তে দিলীপ ঘোষকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। মানুষ এতদিন শুনেছেন, আমি এটা আজকের আলোচনায় জিনিসটা আনবো এটা আমি প্রথম ভাবি, কারণ আমি দেখলাম এদের টপ টু বটম সবই এক। তাই বিজেপির এই নোংরা কালচার, এই যে অশিক্ষা কুশিক্ষার চাষ যে রাজনৈতিক দলটায় হয়, সেই রাজনৈতিক দলটাকে এক্সপোজ করা দরকার বাংলার মানুষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে। দিলীপ ঘোষ তারপরে একদিন বললেন শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথের থেকেও নাকি বড় বাঙালি। বিচার করবেন বাংলার মানুষ। বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, পৃথিবীর গর্ব অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাইজ পেলেন। দিলীপ ঘোষ বললেন যে বিদেশিনী বিয়ে করলে ওই রকম নোবেল প্রাইজ পাওয়া যায়। কি বলবো? মূর্খ বলবো নাকি অপদার্থ বলবো? কি ভাষা আছে আমি জানি না। বাংলার মানুষ, আপনারা এই লোকগুলোকে বিচার করুন, এদের কি শব্দ দিয়ে, কি ভাষা দিয়ে এদের বিভূষিত করবেন। দিলীপ ঘোষ আরো একটা মহান উক্তি করে ফেললেন। আমার তো মনে হয় ওনার সাথে বইয়ের কোনো যোগই নেই। উনি বলে ফেললেন যে বর্ণপরিচয় যিনি লিখেছেন তার নাম রবীন্দ্রনাথ। স্টেট লিডার ওয়েস্ট বেঙ্গলের বিজেপির সভাপতি, যে বিজেপির কর্মীরা ভাবছেন ভারতীয় জনতা পার্টিকে সামনে নিয়ে যাবেন, পারবেন? বাংলার মানুষদের ক্ষমা করবে? এইসব গণ্ডমূর্খদের কোনোদিন লাইমলাইটে আনা উচিত।
এই দিলীপ ঘোষ ইনি বললেন অমর্ত্য সেনকে কেন নোবেল প্রাইজ দিয়েছে, কি হাবিজাবি লিখেছেন আমি কিছুই তো বুঝি না। আরে আপনার বোঝার জন্য তো লেখেনি, উনি এটা লেখেননি। অমর্ত্য সেনকে যেভাবে নিচু করতে হয়, যে ভাষায় উনি নিচু করলেন, আমি জানি না বাংলার মানুষ এই রাজনৈতিক দলের নেতাদের ক্ষমা করবেন কিনা। দিলীপ ঘোষ বলছেন, কি বলেন কি না বলেন তার কোনো মাথা মুন্ডু নেই। দিলীপ ঘোষ বলছেন, কিছুদিন আগে বললেন পশ্চিমবাংলায় করোনা সেরে গেছে, পশ্চিমবাংলায় কোনো করোনা নেই, শুধু ভারতীয় জনতা পার্টির মিটিং মিছিল আটকাবার জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন সময় লকডাউন করছে। এই দিলীপ ঘোষ 2-3 দিন আগে বললেন যে পশ্চিমবাংলায় করোনাকে সঠিকভাবে মোকাবেলা করতে হবে। কোনটা ঠিক? এই যে দ্বিচারিতা, এই যে অশিক্ষা কুশিক্ষা, এই যে অভব্যতা, এইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি। এখন এগুলো হচ্ছে বিজেপির ছোটখাটো নেতার কথা। এবার ওদের বড় নেতার কথায় আসি। 130 কোটির ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কি বলছেন? তিনি কি বলছেন? ভারত আর পাকিস্তানে যখন সীমান্ত যুদ্ধ হয়, সীমানায় যখন যুদ্ধ শুরু হলো, ফুলওয়ামার ঘটনা ঘটলো, আমাদের জওয়ানরা শহীদ হলেন, নরেন্দ্র মোদী বললেন এবার সার্জিক্যাল স্ট্রাইক করবেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন। এবার নরেন্দ্র মোদী নিজেই বলছেন, মানুষ জানেন তো নিজের অজ্ঞতা। অনেক মানুষ আছে যারা, আমি একটা কথা বলার আগে 5 বার ভাবি যে আমি যেটা বলছি সেটা কতটা ঠিক কতটা বেঠিক। মানুষের পার্টিকুলার কয়েকটা সেল থাকে, যে সেলগুলো মানুষকে ঠিক করে দেয় যে দেখো তুমি যেটা বলছো এটা ঠিক কি বেঠিক, একটা চিন্তা ভাবনা এনে দেয়। যে সেল দিয়ে মানুষ ভালো মন্দ বিচার করার তার ক্ষমতা হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় বিজেপির অনেক নেতারই সেই সেলটাই জন্মায়। নরেন্দ্র মোদী বলছেন, যখন সমর বিশেষজ্ঞরা চিন্তা করছেন কোন সময় সার্জিক্যাল স্ট্রাইক করবেন, বিমানকে বালাকোটে ঢোকাবেন, নরেন্দ্র মোদী প্রেসের সামনে বলছেন, ইন প্রেজেন্স অফ প্রেস মিডিয়া, উনি বলছেন যে আমি সমর বিশেষজ্ঞ, তাদের আমি বললাম এখন রাত, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, তারা দেখা যাচ্ছে না, এই সময় আমাদের প্লেন গিয়ে যদি অ্যাটাক করে, বালাকোটে যদি স্ট্রাইক করে, তাহলে রেডারে আমাদের প্লেনকে ধরতে পারবে না। আচ্ছা বলুন তো, এই কথাটা বলার পরে যাদের বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কিছু মনে হবে না, ভাববে মোদী বীর, ভাববে নরেন্দ্র মোদী বীরের মতো বলেছেন। এই তো আকাশে তারা নেই, আকাশে মেঘ, এই সময় যদি প্লেনকে ছুটিয়ে দিই, প্লেন যদি এই সময় স্ট্রাইক করে, কোনো রেডারে ধরা পড়বে না। কিন্তু যারা বিজ্ঞানটা একটু পড়েছেন তাদের কাছে মোদী কি প্রমাণ করলেন? তাদের কাছে মোদীর অজ্ঞতা প্রমাণ করলেন না? ভারতবর্ষের সারা পৃথিবীর বিজ্ঞান জানা মানুষগুলো, যারা রেডার ফাংশনের বেসিক প্রিন্সিপালটা জানে, তাদের কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করলেন না? ভারতবর্ষের মানুষকে নিচু করে দিলেন না? এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। রেডার কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেন না? উনি রেডার কথাটা শুনেছেন। ইনফ্যাক্ট বেসিক প্রিন্সিপাল হচ্ছে রেডার ইজ এ ডিটেকশন সিস্টেম। এটা হচ্ছে একটা ডিটেকশন সিস্টেম দ্যাট ইউজেস রেডিও ওয়েভস, যা রেডিও ওয়েভকে ব্যবহার করে টু ডিটারমিন দ্য রেঞ্জ, অ্যাঙ্গেল, velocity of the object, to determine the range, angle, velocity of the object from the transmitter reflected off
reflected of the object and returns to the receiver and returns to the receiver giving information about the object's location and speed. এই তো বেসিক প্রিন্সিপাল। এর সাথে মেঘ, তারা, আলো, অন্ধকার এর কোনো সম্পর্ক নেই। এটা কোনো মেঘের আড়াল দিয়ে রেডিও ওয়েভকে কন্ট্রোল করা যায় না। এই যে বেসিক প্রিন্সিপাল radar is a detection system that uses radio waves to determine the range, angle, velocity of the object from the transmitter reflected of the object and returns to the receiver giving information about the object's location and speed. এটা কি কোনো মেঘের উপর নির্ভর করে? এটা কি বৃষ্টির উপর নির্ভর করবে? এই যে বেসিক প্রিন্সিপাল, উনি ভাবলেন আমি এমন একটা কথা বললাম দারুণ, সবাই প্রজাবাসীগণ ধন্য ধন্য করে উঠিল। ব্যাপারটা কি তাই? এতে নিজের অজ্ঞতা আপনি প্রকাশ করলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে স্ট্যাচার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে গৌরব, সেই গৌরবটাকে আপনি নিচে নামিয়ে দিলেন আপনার অজ্ঞতা দিয়ে। একটা জায়গায় 2014 কি 15 সাল মোদী প্রধানমন্ত্রী হয়ে এসেছেন, এমন কথা বলছেন যে লোকটা, আমি শুনেছি ওনার সাবজেক্ট নাকি হোল পলিটিক্যাল সায়েন্স, যদিও পরে দেখা গেল গুজরাট ইউনিভার্সিটিতে এরকম হোল পলিটিক্যাল সায়েন্স বলে কোনো সাবজেক্ট ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতে নেই। এখন তো ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে পলিটিক্যাল কথাটাকে কেটে দিতে হবে, উনি এখন হোল সায়েন্স নিয়ে এখন উনি চর্চা করছেন। উনি বলছেন, ভাবুন একবার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন নর্দমা, ঢাকা নর্দমা, তার মধ্যে যে গন্ধযুক্ত যে গ্যাস, সেই গ্যাসের ওপরের, নর্দমার ওপরের যে ঢাকনাটা থাকে সেটাকে যদি ফুটো করে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যে গ্যাসটা বেরোবে তার মুখে আগুন দিয়ে চা করা যায়। আমার কথাটা বিশ্বাস হচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দেখাতে পারবো নরেন্দ্র মোদী বক্তৃতা করছেন এবং এই কথা বলছেন, এই দিয়ে নাকি চা তৈরি করা যায়। বিরাট বিজ্ঞান। আমার তো মনে হয় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী না হয়ে ওনার বোধহয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের হেড হওয়া উচিত ছিল। বিশাল বিজ্ঞানী। এবং মোদী সাহেব বিদেশে গিয়ে এক জায়গায় বলছেন, সম্পর্ক বোঝাতে গিয়ে, সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে উনি ম্যাথমেটিক্স বলছেন। কি বলছেন? a square plus b square equal to a plus b whole square। তারপর আরো কত কি বলেছেন, লিখেছেন। এ দুঃখ রাখবো কোথায়? এ লজ্জায় মুখ ঢাকবো কোথায়? এই পাপের কথা বলবো কাকে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আরো একটা অদ্ভুত কথা বললেন, বিদেশি বললেন, এই যে হাওয়া মানে বায়ু, এর মধ্যে যদি টারবাইন ঘোরানো যায় তাহলে অক্সিজেনকে আলাদা করা যাবে, আর ময়েশ্চার থেকে জলকে আলাদা করা যাবে। কি বিরাট বিজ্ঞান! কোথায় ল্যাভয়েশিয়ার এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম? এত বড় বিজ্ঞানী কোথায় ছিল ভারতবর্ষে? এবং ওনার এই কথা শোনার পরে ডেনমার্কের প্রধানমন্ত্রী শুধু হেসেছেন। আমি জানি না ভারতবর্ষের লজ্জা আর কত নিচে উনি ভারতবর্ষকে নামেন, ভারতবর্ষের মানুষকে আর কত লজ্জার মুখে উনি ফেলবেন। প্র্যাকটিক্যাল ফিজিবিলিটি বলে কোনো কথা নেই, উনি জানেন না। এমন হতে পারে আমি আর্টসের লোক, আমি ম্যাথমেটিক্স নাই জানতে পারি, একজন প্রধানমন্ত্রী সায়েন্সের লোক, তিনি হিস্ট্রি নাই জানতে পারেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে লোয়ার স্তরের কর্মী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন তখন একজনও মানুষ কি নেই প্রধানমন্ত্রীকে এই কথাটা বলার জন্য যে স্যার আপনি যেটা বলছেন এটা ঠিক এইভাবে করা যায় না, এইভাবে হয় না,
তাকে অ্যাডভাইস দেওয়ার মতো মানুষ নেই। এটা কোন রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দল? এই দলটার নাম বিজেপি না? আমার কষ্ট হয় এই দলের নাকি একসময় এই দলের একজন নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যিনি খুব মেপে কথা বলতেন। ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এসছেন সবচেয়ে মেপে মেপে কথা বলতেন যিনি, তার নাম অটল বিহারী বাজপেয়ী। তার উত্তরসূরি নরেন্দ্র মোদী এইরকম বেফাস মন্তব্য করছেন যার সাথে সায়েন্সের কোনো যোগ নেই। তাই যে দলের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেন, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, তিনি এক জায়গায় বলছেন গরুর গায়ে হাত বোলালে ক্যান্সার সেরে যায়। ভাবতে পারেন এই ভারতবর্ষের শিক্ষামন্ত্রী কি শিক্ষা দেবে ভারতবর্ষের মানুষকে? প্রধানমন্ত্রী বলছেন মেঘে ঢাকা থাকলে রেডারে ধরা পড়বে না। প্রধানমন্ত্রী বলছেন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন বায়ুর থেকে নাকি অক্সিজেন আর জলকে আলাদা করে দেবেন। কোথায় আছি আমরা? এই তো ভারতবর্ষ। এই ভারতবর্ষ সত্যেন্দ্রনাথ বোসের মতো বিজ্ঞানী ভারতবর্ষের জন্মেছিলেন। মেঘনাথ সাহেব ভারতবর্ষের, সিভি রমন এই ভারতবর্ষের। যেদিকে তাকাবেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ বোস এই ভারতবর্ষে, এই বাংলা। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইকোনমিক্সে, এই ভারতবর্ষের অমর্ত্য সেন, এই ভারতবর্ষের রবীন্দ্রনাথ শিক্ষা জগতের মানুষ। আমি শুধু বলছি একটা রাজনৈতিক দল এত অশিক্ষা কুশিক্ষার চাষ, অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার, যে রাজনৈতিক দলের কর্মী থেকে নেতা পর্যন্ত ছেয়ে আছে, সেই রাজনৈতিক দলটাকে আর কতদিন আপনারা সহ্য করবেন? এটাই আপনাদের কাছে বলতে এসেছি। বাংলার মানুষ হিসাবে বলছি এই কারণে, আপনাদের বলছি যে এই বাংলা ভারতবর্ষকে পথ দেখায়। একদিন মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলার এই ভাবনাটা বাংলার থেকে আসুক। এই অশিক্ষিতদের প্রথম বাংলার মাটি থেকে তাড়াতে হবে। বাংলার মাটি থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথম এই অশিক্ষা কুশিক্ষার চাষওয়ালা যে পার্টিটা, সেই পার্টিটাকে সরাতে হবে। এই যদি বাংলার ক্ষমতার ধারে কাছে আসে, তাহলে বাংলার মানুষের কপালে অশেষ দুর্ভোগ অপেক্ষা করছে। আর এত সব অশিক্ষা কুশিক্ষার কথা শুনে মোস্ট আনসাইন্টিফিক যে কথাবার্তাগুলো কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে, বিজেপির এমপি থেকে শুরু করে, বিজেপির এমএলএ থেকে শুরু করে, পশ্চিমবাংলার বিজেপির যিনি হেড, আসামের যিনি হেড, এরা যেসব কথাবার্তা বলছেন, ইনক্লুডিং প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। আরে প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে যখন উল্টো পাল্টা বলেন, দেশের মধ্যে তবু মানুষ একটু মুচকি হেসে চুপ করে যায়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বিদেশে এসেই ফেলেছে। তাই এত সব দেখে আমি বলছি, এই অশিক্ষিত রাজনৈতিক দলটাকে আপনারা বাংলার মাটি থেকে যত তাড়াতাড়ি সরিয়ে দেবেন, বাংলার তত মঙ্গল হবে। আর এই এত সব অশিক্ষা কুশিক্ষার কথা শুনে আমার একজন আফ্রিকান লেখকের একটা লাইন আমার মনে পড়ছে, যেখানে উনি লিখছেন, দ্য ফুল স্পিক্স, দ্য ওয়াইজ ম্যান লিসেন্স। নমস্কার, আজ এখানেই শেষ করলাম। আগামী শুক্রবার নতুন বিষয় নিয়ে আবার আপনাদের কাছে আসবো।